ওয়েলকাম টু মুভি মাইন্ড। আজ নিয়ে এসেছি নেটফ্লিক্স কাঁপানো জনপ্রিয় সিরিজ ওয়েনসডের সিজন 2 এর গল্প। আগেই বলে রাখছি, এবারের গল্প সিজন 1 এর থেকেও আরও বেশি ধামাকাদার হতে চলেছে। কারণ এবার বিপদ স্কুলের উপর নয়, বরং তার বেস্ট ফ্রেন্ড এনিডের উপর। একবার ভেবে দেখো, যে ওয়েনসডে গত পর্বে নিজের স্কুলকে বাঁচাতে এত কিছু করেছে, সে এইবার তার একমাত্র বন্ধুকে বাঁচাতে কি করবে। তাছাড়া এনিডকে কারাই বা মারতে চায়, আর কিভাবে ওয়েনসডে এই সব কিছু থেকে এনিডকে বের করে আনবে। এইসবের উত্তর জানতে চাইলে চলো এবার মুভিটা দেখে আসি। গল্প শুরু হয় ওয়েনসডের স্কুল নেভারমোরের গরমের ছুটির সময় থেকে। আমরা ওয়েনসডেকে কিডন্যাপড অবস্থায় দেখতে পাই। কেউ একজন তাকে তুলে এনেছে মেরে ফেলার জন্য। তবে সে তো জানতো না ওয়েনসডে কী জিনিস আর কে কাকে মারতে চলেছে। এখান থেকে দৃশ্য চলে যায় 6 সপ্তাহ অতীতে। ওয়েনসডে গুডি অ্যাডামসের বইয়ের মাধ্যমে রিচুয়াল করে নিজের শক্তি অনেক বেশি বাড়িয়ে ফেলেছিল। এই জন্য সে ঠিক করে সে তার ছোটবেলার একটা স্বপ্ন পূরণ করবে, যেটা ছিল একটা সিরিয়াল কিলারকে মারা। তাই সে পৌঁছে যায় এয়ারপোর্টে। তবে সেখানে তাকে স্ক্যান করে তার কাছ থেকে অনেকগুলো হাতিয়ার পাওয়া যায়, যেটা দেখে সিকিউরিটি গার্ডরা তো হা করে তাকিয়ে থাকে। তখনই স্ক্যানিং মেশিনে ধরা পড়ে যায় থিং। তার ব্যাপারে ওয়েনসডে বলে সে হচ্ছে একজন ক্রিপি মেকআপ আর্টিস্ট, অর্থাৎ যে হ্যালোউইন বা অন্য কোনো ওকেশনে মানুষদের ভূতের মেকআপ করে দেয়। আর এই হাতটা হচ্ছে তারই করা একটা শিল্প, যেটা সে সবসময় তার সাথে রাখে। আর এটা একটা নকল হাত। তারাও এই কথা মেনে ওয়েনসডেকে ছেড়ে দেয়। এইবার ওয়েনসডে পৌঁছে যায় কিলারের কাছে। সে তাকে মারতেই যাবে, তখনই কিলার তার হাত ধরে নেয়, যার ফলে ওয়েনসডের ভিশন আসে। এরপর তার চোখ থেকে কালো লিকুইড বের হয় আর সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে বাঁধা অবস্থায় পায়। আর এটাই ছিল মুভির শুরুতে দেখানো সেই সিনটা। কিলার মূলত প্রথমে বাচ্চাদের কিডন্যাপ করে এনে তাদের মতো পুতুল বানাতো, এরপর তাদের মেরে ফেলতো। এখানে সে ওয়েনসডের মতো একটা পুতুল বানিয়ে আনে আর তাকে দেখায়। তখন ওয়েনসডে বলে, এটা তো খুব সুন্দর, তবে আমিও তোমাকে কিছু দেখাতে চাই। তখনই থিং বেরিয়ে আসে আর কিলারের উপর অ্যাটাক করে। ওয়েনসডেও নিজের হাত খুলে ফেলে, আর এইভাবেই তারা দুইজনে মিলে কিলারকে ধরে মেরে ফেলে। কয়েকদিন পার হয়ে যায়। গরমের লম্বা ছুটির পর আজ নেভারমোর স্কুল খুলেছে। জানতে পারি এই বছর ওয়েনসডের ছোট ভাই লেও সেই স্কুলে ভর্তি হয়েছে। তারা সবাই মিলে যখন স্কুলের দিকে যাচ্ছিল, তখনই জঙ্গলের অপর দিকে আমরা একটা কাপলকে দেখতে পাই, যারা এখানে পিকনিক করতে এসেছে। তবে কেউ একজন লুকিয়ে তাদের ছবি তুলছিল। তখনই তার নজর পড়ে পাশে থাকা একটা অদ্ভুত কাকের উপর। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেকগুলো কাক চলে আসার হঠাৎ করে লোকটার উপর অ্যাটাক করে দেয়। লোকটা কোনো মতে পালিয়ে তার গাড়িতে গিয়ে ওঠে আর একজনকে ভয়েস মেসেজ দিয়ে বলে, তারা আমার উপর অ্যাটাক করে দিয়েছে, তবে চিন্তা করো না, প্রমাণ আমি ওই টেবিলের উপর রেখে এসেছি। তখনই সে বুঝতে পারে তার গাড়ির ভেতর আগে থেকে অসংখ্য কাক, আর এই কাকগুলো খুবই নির্মমভাবে ওই লোকটাকে মেরে ফেলে। এইদিকে ওয়েনসডে নেভারমোরে পৌঁছে যায়। স্কুলে প্রবেশ করতে স্টুডেন্টরা তাকে দেখে ভয় না পেয়ে বরং খুশি হতে থাকে, কারণ গতবারের বিপদ থেকে স্কুলকে বাঁচানোর কারণে সে এবার সুপার হিরো হয়ে গিয়েছে। এখানে অ্যাগনেস নামের একটা মেয়ে তার অটোগ্রাফ নিতে আসলে সে বিরক্ত হয়ে বলে, আমি অন্যের রক্ত দিয়ে অটোগ্রাফ লিখি। তখনই সেখানে বিয়াঙ্কা চলে আসে আর তার মারমেডের সাইরেন দিয়ে তাদের হিপনোটাইজ করে ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপর তার দেখা হয় স্কুলের নতুন প্রিন্সিপালের সাথে। সে বলছিল প্রতি বছরের নিয়ম অনুযায়ী আগামীকাল সে বনফায়ারের আয়োজন করবে, যেখানে সে ওয়েনসডেকে স্টুডেন্ট অফ অনার বানাতে চায়। তবে ওয়েনসডে মানা করে দেয়। এবার সে রুমে ঢুকতে গেলে দেখে দরজায় অনেকগুলো পোস্টার লাগানো ছিল। এগুলো ছিঁড়ে যখন সে ভেতরে ঢোকে, তখন সে তো আবার অবাক হয়ে যায়, কারণ ভেতরে তার বেস্ট ফ্রেন্ড এনিডের বন্ধুরা পুরো এলোমেলো অবস্থা লাগিয়ে রেখেছিল। ওয়েনসডেকে দেখতে এনিড তাদের সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে ওয়েনসডেকে তার আনা একটা গিফট দেয়। তখন ওয়েনসডেও তাকে একটা পুতুল দেয়, যেটা কিনা সে ওই সিরিয়াল কিলারের ওখান থেকে তুলে এনেছিল। এবার এনিড তাকে তার নোবেলের ব্যাপারে জিজ্ঞাসা করে। ওয়েনসডে বলে, পাবলিশার চাইছে আমার নোবেলে আমি কিছু পরিবর্তন করি, সেটা না করা পর্যন্ত সে নাকি আমার নোবেল পাবলিশ করবে না। এসব বলতে বলতে যখন সে আলমারি খোলে, তখনই সেখান থেকে একটা তীর বেরিয়ে আসে, যার সঙ্গে একটা ছবি লাগানো ছিল। তারা দেখতে পায় ছবির নিচে লেখা, তোমার উপর আমার নজর সবসময় আছে। ওয়েনসডে এই ছবিটা নিয়ে তার ভিশনের মাধ্যমে দেখার চেষ্টা করছিল যে এর পেছনে কে আছে। তবে কে যে এই ছবি তুলেছে সেটাকে দেখতে পায় না। এতে সে একটু অবাক হয়। এইদিকে ওয়েনসডের ভাই লেকে নিয়ে বাবা মা ডর্মে পৌঁছে যায়। এখানে তার রুমমেট ছিল ইউজেন নামের একটা ছেলে। ইউজেন আসলে পোকামাকড়কে কন্ট্রোল করতে পারতো, তাই তার অনেক পোষা পোকামাকড় ছিল। সেগুলো দেখে লে বলে সে এগুলোকে খেতে চায়। তখন ইউজেন বলে, এগুলো থেকে একদম দূরে থাকবে। আমি তোমার রুমমেট হতে রাজি হয়েছি কারণ ওয়েনসডে আমাদের স্কুলকে বাঁচিয়েছিল।
তাছাড়া এই ডর্মের আর কেউই তোমার বন্ধুও হতে চায় না, কারণ ওয়েন্সডে এখন স্কুলের সুপারহিরো হলেও সে অনেক বেশি ক্রিপি। এইদিকে ওয়েন্সডে জানতে পারে তার বাবা মা বাড়ি যাচ্ছে না, বরং প্রিন্সিপাল তো তার মা মর্টিসিয়াকে অফার করেছে এই স্কুলের ফান্ডরাইজিং কমিটির হেড হওয়ার। যদি সেই অফার অ্যাকসেপ্ট করে না তাহলে এখন থেকে সেও তার স্বামী এখানেই থাকতে পারবে। প্রিন্সিপাল তাদেরকে মার্লিনের বাড়িতে থাকার অফার করে। মার্লিন ছিল গত পর্বে সেই টিচার যে আসলে স্কুলকে ধ্বংস করতে চেয়েছিল। তবে বাড়ির ভেতরের পিঙ্ক কালার দেখে মর্টিসিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ পিঙ্ক কালার তাদের মতো ক্রিপি মানুষদের সঙ্গে একদমই যায় না। এখানে ওয়েন্সডে তার মাকে চলে যেতে বলছিল, তবে তার মা রাজি হয় না, কারণ সে এখানে থেকে তার 2 বাচ্চার উপর নজর রাখতে চায়। তবে ওয়েন্সডের ব্যাপারটা ভালো লাগে না। এই ব্যাপারে থিংও তাকে বোঝানোর চেষ্টা করে, তবে রেগে গিয়ে সে থিংকেও দূরে চলে যেতে বলে। তখনই সে দেখতে পায় জঙ্গলে পুলিশ এসেছে। আসলে পুলিশ সেই খুনের খবর পেয়েছে। ওয়েন্সডে সেটা দেখতে গেলে সেখানে একটা মিস্টেরিয়াস লোককে দেখতে পায়। লোকটা ওয়েন্সডেকে দেখার সাথে সাথে ওখান থেকে পালিয়ে যায়, তবে ওয়েন্সডেও তার পিছু করে এবং তাকে ধরে ফেলে। তবে দেখা যায় এটা আসলে টাইলারের বাবা ছিল। টাইলারও আগে নেভারমোরের স্টুডেন্ট ছিল। যাই হোক, এখানে ওয়েন্সডে জানতে পারে যে মারা যাওয়া লোকের সঙ্গে টাইলারের বাবার অনেক ভালো একটা সম্পর্ক ছিল। যাই হোক, ওয়েন্সডে যখন চলে যাচ্ছিল তখন টেইলারের বাবা তাকে কাকেদের থেকে সাবধানে থাকতে বলে, যেটা ওয়েন্সডের কাছে একটু অদ্ভুত লাগে। সেই রাতে অ্যাজাক্স কিছু স্টুডেন্টদের একটা গল্প শোনায়। গল্পটা ছিল একটা দুর্বল ছেলের, যার হার্টে অসুখ থাকলেও তার ব্রেন ছিল অনেক বেশি শার্প। তাই সে ঠিক করে সে তার বুদ্ধি কাজে লাগিয়ে একটা কৃত্রিম হার্ট বানিয়ে সেটাকে নিজের আসল হার্টের সঙ্গে রিপ্লেস করে দিবে। এভাবেই সে সুস্থ হয়ে যেতে পারবে। আর ঠিক এমনটাই হয়, সে সুস্থও হয়ে যায়। এইবার সে মন খুলে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। তবে একদিন তার একটা মেশিন ব্লাস্ট হয়ে সে মারা যায় এবং তাকে স্কালটির নিচে পুঁতে দেওয়া হয়। লোকেরা বলে আজও স্কালটির পাশ দিয়ে গেলে তার মেকানিক্যাল হার্টে টিকটিক আওয়াজ শোনা যায়। এই গল্পটা লেয়ের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। এইদিকে দেখি প্রিন্সিপাল বিয়াঙ্কাকে ডেকে পাঠায় আর তাকে ফান্ডরাইজিং কমিটিতে জয়েন করতে বলে। তবে বিয়াঙ্কা রাজি হয় না। তখন প্রিন্সিপাল তাকে মনে করিয়ে দেয় যে সে হচ্ছে স্কলারশিপ পেয়ে আসা একটা স্টুডেন্ট, আর এই বছর নেভারমোরে অতটা ফান্ডও জমা হয়নি। তাই সে ঠিক করেছে কিছু স্কলারশিপ পাওয়া স্টুডেন্টদের সে বের করে দিবে, যাদের মধ্যে বিয়াঙ্কাও একজন হতে পারে। এই হুমকি শুনে বিয়াঙ্কা তার কথায় রাজি হয়ে যায়। এইদিকে এনিড ও তার বন্ধুরা থিং এর জন্য একটা ঘর বানায়, যেটা পেয়ে থিং অনেক বেশি খুশি হয়ে যায়। তবে হ্যাপিনেসের শত্রু ওয়েন্সডে এসব দেখে রুম থেকে বের হয়ে যায় আর মিউজিক রুমে গিয়ে সেলো বাজাতে থাকে। এইদিকে মর্টিসিয়া একটা ডায়েরি দেখে বলছিল সে অতীতের ঘটনাকে আবারও রিপিট হতে দিবে না। ওয়েন্সডে যখন সেলো বাজাচ্ছিল তখন সেখানে তাদের নতুন মিউজিক টিচার ইজাবেলা চলে আসে আর ওয়েন্সডের টিউনের অনেক প্রশংসা করে। এরপর সে তাকে তার ক্লাসেও জয়েন করতে বলে। তবে ওয়েন্সডেকে দেখে বোঝাই যাচ্ছিল তার এই ব্যাপারে কোনো আগ্রহ নেই। পরদিন থেকে তোড়জোড় করে বনফায়ারের আয়োজন শুরু হয়ে যায়, যেটা দেখে মর্টিসিয়া অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তখন প্রিন্সিপাল তার সঙ্গে বিয়াঙ্কার পরিচয় করিয়ে দিয়ে বলে এখন থেকে ফান্ডরাইজিং কমিটিতে সে তার অ্যাসিস্ট্যান্ট। রাতের বেলা ওয়েন্সডে রুমে আসলে দেখতে পায় এনির তার জন্য আসা একটা পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা ছিল অদ্ভুত একটা কাকের পেন্টিং। তখনই তার নজর পড়ে টাইপরাইটারের উপর। ওখানে গিয়ে সে ড্রয়ার খুলে দেখতে পায় তার নোবেলটা সেখানে নেই, বরং সেখানে একটা রিডেল অর্থাৎ ধাঁধা আর তার চোখ কাটা একটা ছবি আছে। এই রিডেল পড়ে সে বুঝতে পারে যে তার নোবেলটা কেউ বনফায়ারে তুলে নিয়ে গিয়েছে। তাই সে এনিটকে নিয়ে বনফায়ারে চলে যায় আর তাকে একদিকে খুঁজতে বলে সে আরেক দিকে খুঁজতে চলে যায়। তখনই তার সঙ্গে একটা স্টুডেন্টের ধাক্কা লাগে আর সে তার পকেটে কিছু একটা ঢুকিয়ে দেয়। ওয়েন্সডে দেখতে পায় এটা একটা কাগজ যার উপর অনেকগুলো ব্লেড লাগানো। এটা পড়ে সে বুঝতে পারে তার লেখা নোবেল এই বনফায়ারের জন্য বানানো পাখির ভেতর রয়েছে, যেটাকে আজ রাতে পুড়িয়ে ফেলা হবে। তার 2 বছরের পরিশ্রমকে সে এইভাবে নষ্ট হতে দিতে পারে না। তাই সে ওই পাখির ভেতর ঢোকার চেষ্টা করছিল। তবে ইনির তাকে থামাতে চায়, কারণ অনুষ্ঠান শুরু হতেই প্রিন্সিপাল এটার মধ্যে আগুন লাগিয়ে দিবে। তবে ওয়েন্সডে তার কথা না শুনে সে পাখির ভেতর ঢুকে যায় আর সেখানে তার নোবেলও পেয়ে যায়। সে যখন এটা নেয়ার চেষ্টা করছিল তখনই অনুষ্ঠান শুরু হয়ে যায় আর প্রিন্সিপাল সে পাখির মধ্যে আগুন লাগিয়ে দেয়। সেখানে থাকা স্টুডেন্টরা তাদের পাওয়ারের মাধ্যমে এই আগুনকে আরও বেশি বাড়াচ্ছিল। কিছুক্ষণের মধ্যে পাখিটা উড়তে শুরু করে, যেটা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। তবে ওয়েন্সডে তখনও বের হতে পারেনি। এটা দেখে এনিট ভয় পেয়ে এবার প্রিন্সিপালকে গিয়ে এসব থামাতে বলে আর ওয়েন্সডেকে বাঁচাতে বলে। তখনই ওয়েন্সডে সে আগুনের ভেতর থেকে বের হয়ে আসে আর সব স্টুডেন্টদের মাঝখান দিয়ে হেঁটে এনিটের কাছে চলে যায়। তাকে দেখে প্রিন্সিপাল খুশি হয়ে যায় আর তখনই তাকে স্টুডেন্ট অফ অনার বানিয়ে দিতে চায়।
গত বছর যে 4জন স্টুডেন্ট নেভারমোরকে বাঁচিয়েছিল সে তাদের একটা পেইন্টিং তৈরি করেছে, যেটা দেখে ওয়েন্সডে একদমই খুশি হয় না, কারণ এখানে তাকে খুব ফানিভাবে আঁকা হয়েছিল, যেটা তার ক্রিপি ইমপ্রেশনকে নষ্ট করে দিচ্ছিল। তাই সে তখনই স্টেজে উঠে যায় আর মাই খাতা নিয়ে বলে, আমি কোনো হিরো নই, গত বছর আমার তোমাদের উপর দয়া এসেছে তাই আমি তোমাদের বাঁচিয়েছি। এইসব উল্টোপাল্টা কথা বলে সে পেইন্টিংয়ে আগুন ধরিয়ে দেয়। এইদিকে লেকে দেখতে পায় সে জঙ্গলের ভিতর চলে এসেছে সেই স্কাল ট্রি খোঁজার জন্য। সে ওই টিকটিক শুনতে চাইছিল, সে স্কাল ট্রি খুঁজেও পেয়ে যায় আর গাছের গায়ে কান লাগিয়ে সে টিকটিক শোনার চেষ্টা করছিল। তখন সেখান থেকে একটা পাখি বেরিয়ে আসে আর সে ভয়ে নিচে পড়ে যায়। তখন তার শরীর থেকে কারেন্ট বের হয় আর শক খেয়ে সে লাশ জীবিত হয়ে যায় আর মাটির ভেতর থেকে বেরিয়ে আসে। তবে এই অর্ধপচা লাশ দেখে ভয় পাওয়ার বদলে লেক খুশি হয়ে যায়। এইদিকে এনিট যখন ওয়েন্সডেকে থামানোর জন্য তার কাঁধে হাত রাখে তখনই ওয়েন্সডে একটা ভিশন দেখতে পায়। তার চোখ থেকে কালো লিকুইড বেরিয়ে আসে আর সে অজ্ঞান হয়ে যায়। ভিশনে সে নিজেকে একটা গ্রেভইয়ার্ডে দেখতে পায় যেখানে অনেক কাক ছিল। তবে এইসব দেখে সে ভয় পায় না, সে তো ভয় পেয়ে যায় এনিটের কবর দেখে, যেটার উপর একটা কাক সাদা ফুল মুখে নিয়ে দাঁড়িয়েছিল। তখনই কোথা থেকে এনিট এসে বলে তার জন্যই সে মারা গিয়েছে, সব দোষ তার। এটা দেখে বাস্তব দুনিয়ায় সে ছটফট করছিল। এনিট বুঝতে পারছিল না সে কি করবে। তখনই সেখানে মর্টিসিয়া চলে আসে। জ্ঞান ফিরলে ওয়েন্সডে দেখতে পায় সে তার মায়ের কাছে আছে। তার মা তাকে বকা দেয় তার কাছ থেকে এই কালো লিকুইডের কথা গোপন করার জন্য। আসলে এই কালো লিকুইডের মানে ছিল ওয়েন্সডে ইদানিং তার শক্তি অনেক বেশি ব্যবহার করছে, যেটা সে গুডি অ্যাডামসের বই থেকে পাচ্ছে। তাই তার মা তার কাছে সে বইটা ফেরত চায়, তবে ওয়েন্সডে সেটা দিতে মানা করে দেয়। তার মা তাকে বোঝালেও সে ওটা না শুনে ওখান থেকে চলে যায়। তাই তার মা এবার থিংয়ের সঙ্গে কথা বলে আর তাকে বোঝায় যে তাড়াতাড়ি ওয়েন্সডেকে বাঁচাতে হবে। থিংও রাজি হয়ে যায়। এবার ওয়েন্সডে যায় টেইলরের বাবার সঙ্গে দেখা করতে, কারণ তার মনে হচ্ছিল কোনো না কোনোভাবে টেইলরের বাবা তাকে একটা ক্লু দিতে পারবে। তবে ভেতরে গিয়ে সে টেইলরের বাবার লাশ খুঁজে পায়। তবে তখন তার মুখের ভেতর কিছু একটা নড়ছিল। ওয়েন্সডে দেখতে গেলে তখনই তার মুখের ভেতর থেকে অনেকগুলো কাক বেরিয়ে আসে আর ছটফট করতে করতে জানলা ভেঙে বের হয়ে যায়। এবার ওয়েন্সডে ওই লাশটা ধরে তার ভিশনের পাওয়ার অ্যাপ্লাই করতে যায়, তবে সে কিছুই দেখতে পায় না। এবার সে তার শক্তি নিয়ে চিন্তায় পড়ে যায়। তখনই বাইরে পুলিশ চলে আসে। ওয়েন্সডে পালানোর চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তাকে জিজ্ঞাসা করা হয় সে কেন ওই বাড়িতে গিয়েছিল। ওয়েন্সডে মিথ্যা বলে যে তাকে মৃত লোকটি ডেকেছিল। তখনই সেখানে তার বাবা গোমেজ চলে আসে। আর তার বাবা যেহেতু পেশায় একজন উকিল ছিল তাই সে খুব সহজেই তার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যায়। গাড়িতে বসে সে জিজ্ঞাসা করে ওয়েন্সডে কেন সেই বাড়িতে গিয়েছিল, তবে সে চুপ করে থাকে। তখন গোমেজ বলে ঠিক এই কারণে তোমার মা তোমায় নিয়ে এত বেশি চিন্তা করে। ওয়েন্সডে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে, তবে গোমেজ বলে তোমার মা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে ফান্ডরাইজিং কমিটির হেড হবে, এখন থেকে আমরা এখানেই থাকবো। এবার ওয়েন্সডে তার বাবাকে তার আন্টির ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে তার বাবা বলে তোমার আন্টি তোমার মায়ের বোন ছিল, গল্পটা তোমাকে তোমার মাই বলবে। পরদিন আমরা ইউজেনের গোপন আস্তানা দেখতে পাই। সেখানে ইউজেন আসলে লেকে আগে থেকেই সেখানে দেখে মনে করে যে সে হয়তো তার পোষা পোকামাকড়গুলো খেয়ে ফেলেছে, তাই সে চিন্তিত হয়ে ভেতরে যায়। তবে ভেতরে যেতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেখানে সে অর্ধপচা লাশটা বাঁধা ছিল। লে বলে ওকে দেখে ভয় পাবার কিছুই নেই, সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তার মাথার ভেতরের ব্রেন পোকামাকড়ে খেয়ে ফেলেছে। ওর নাম রেখেছি স্লার্প, আজ থেকে ও হচ্ছে আমার পেট। আর জানো ও নেভারমোরের স্টুডেন্ট ছিল, অর্থাৎ অ্যাজাক্সের বলা গল্পটা মিথ্যা ছিল না। এদিকে ওয়েন্সডে রুমে যাওয়ার সময় থিংকে এনিটের মৃত্যুর ব্যাপারে দেখা ভিশনের কথা বলে দেয় আর তাকে এটা এনিটকে বলতে মানা করে দেয়। তবে রুমে ঢুকতেই সে অনেক বেশি অবাক। জানালার বাইরেই পড়ে আছে এনিটের মরা লাশ। তার একমাত্র বন্ধুটিকে কেউ গলা কেটে মেরে ফেলেছে। সে অনেক বেশি ঘাবড়ে যায় আর থিংকে সাহায্য নিয়ে আসতে বলে। তখনই এনিট হেসে ওঠে, অর্থাৎ সে তার সঙ্গে প্র্যাঙ্ক করেছে, কারণ আজ হচ্ছে প্র্যাঙ্ক ডে। প্রতি বছর নেভারমোরে এইটা খুব ধুমধাম করে পালন করা হয়। তবে এনিট অনেক বেশি খুশি ছিল, কারণ ওয়েন্সডে তার কথা ভেবে চিন্তিত হয়ে পড়েছিল। তবে ওয়েন্সডে তার সঙ্গে রাগারাগি শুরু করে দেয়। তখন এনিট বলে আমি তো শুধু প্রতিশোধ নিয়েছি, তুমি যে সকালে আমার বিছানায় একটা চোখ রেখেছিলে। কিন্তু ওয়েন্সডে তো এটা করেনি। ওই চোখ দেখে সে বুঝতে পারে হয়তোবা এটা টেলরের বাবার চোখ হবে। তখনই এনিটের ফোনে একটা মেসেজ আসে। এটা ওয়েস্টকরের মেসেজ ছিল যে বনফায়ারের রাতে ওয়েন্সডে নোবেল পুড়িয়ে ফেলতে চেয়েছিল।
নম্বরে কল করলে তারা বুঝতে পারে এটা টেলরের বাবার নম্বর। তবে এটা কিভাবে সম্ভব? সে না গত রাতেই মারা গিয়েছে। সে এনিটকে নিয়ে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে আর তাকে রুমেই থাকতে বলে। তবে এনিট বলে এই বছরটা আমি এনজয় করতে চাই, গত বছরের ওইসব ফালতু জিনিসের কারণে আমি কিচ্ছু করতে পারিনি। এই বলে সে রুম থেকে বের হয়ে যায়। এবার ওয়েন্সডে ওই চোখের মাধ্যমে একটা ভিশন দেখার চেষ্টা করছিল, তবে কোনো লাভ হয় না। এই কারণে সে এবার থিংকে গুডি অ্যাডামসের বই থেকে এর সলিউশন বের করে আনতে বলে। স্কুলের সিন দেখি সমস্ত স্টুডেন্টরা খুব মজা করে প্র্যাঙ্ক ডে উদযাপন করছিল। সেখানে প্রিন্সিপালের সঙ্গে প্রফেসর চলে আসে। তার তো এই প্র্যাঙ্ক ডে একটুও পছন্দ ছিল না, কারণ সমস্ত স্টুডেন্টরা তার সঙ্গে সবচেয়ে বেশি প্র্যাঙ্ক করত আর তার হাত পা না থাকায় সে কোনো প্রতিবাদও করতে পারতো না। তখনই ওয়েন্সডে তার কাছে আসে আর জিজ্ঞাসা করে এমন কোনো আউটকাস্ট আছে কি যারা পাখিদের নিয়ন্ত্রণ করতে পারে। প্রফেসর বলে হ্যাঁ, অ্যাভিয়ানরা পাখিদের নিয়ন্ত্রণ করতে পারে, তবে 10 বছরের বেশি হয়ে গিয়েছে নেভারমোরে কোনো অ্যাভিয়ান আসেনি। এইদিকে বিয়াঙ্কা মর্টশিয়ার কাছে আসে, কারণ প্রিন্সিপাল মর্টশিয়ার মায়ের কাছ থেকে ডোনেশন নিতে চাইছিল। তবে মর্টশিয়া বলে দেয় সে তার মায়ের সঙ্গে কথা বলতে পারবে না, কারণ তাদের মা মেয়ের সম্পর্ক একদমই ভালো না। এইদিকে লে আজ স্লার্পের জন্য মাংসওয়ালা খাবার নিয়ে যায়। তারা দুই বন্ধু তাকে এই খাবার খাইয়ে বেরিয়ে আসলে দেখা যায় স্লার্পের শক্তি হঠাৎই বেড়ে গিয়েছে। পরের সিনে ওয়েন্সডেকে দেখি যে ঠিক করেছে সে টেলরের সঙ্গে দেখা করতে যাবে, তবে ফ্যামিলি কার নিলে তো ঘরের সবাই জেনে যাবে, এই জন্য তার বাইরের একটা গাড়ি দরকার। তাই সে এনিডে ড্রাইভিং শেখার কার্ড চুরি করে নেয়। পরে এনিডে সে সেটা খুঁজে পায় না। তখনই রুমে মর্টশিয়া চলে আসে আর থিং এর সঙ্গে রাগারাগি করতে থাকে, কারণ থিং তাদের জানায়নি যে ওয়েন্সডের কাছে গুডি অ্যাডামসের বই আছে। সে না তাদের পরিবারেরই একটা অংশ, সে কি করে এটা করতে পারলো? তখন থিং তাকে মনে করিয়ে দেয় যে আগে কিভাবে তারা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আর এখনো তাকেই দোষী করা হচ্ছে। এই বলে রাগ করে সে তার ঘরে ঢুকে যায়। এদিকে ওয়েন্সডে চলে আসে গাড়ির কাছে। তার ড্রাইভিং টিচার নেভারমোরের দরজায় সেই স্লার্পকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তবে সে আরো অবাক হয় যখন ওয়েন্সডে গাড়ি চালাতে শুরু করে। এক টানে সে অ্যাসাইলামে চলে আসে, যেখানে টেলরকে আটকে রাখা হয়েছে। ভেতরে গিয়ে সে অথরিটির সঙ্গে কথা বলতে থাকে। মহিলাটা ডক্টর ফেয়ারবর্নের ব্যাপারে অনেক বেশি প্রশংসা করছিল। সে বলতে থাকে ডক্টর একজন আউটকাস্ট না হওয়া সত্ত্বেও সে আউটকাস্টদের ব্যাপারে থিওরি লিখেছে। ওয়েন্সডে এগুলো মজা লাগে না, তাই সে ফেয়ারবর্নের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখনই সেখানে ডক্টর ফেয়ারবর্ন চলে আসে। এবার ডক্টর তাকে টেলরের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। আমরা দেখতে পাই টেলরকে অনেক বেশি সিকিউর একটা জায়গায় আটকে রাখা হয়েছিল। টেলর ওয়েন্সডেকে দেখে অবাক হয়ে যায়। এরপরই বলে ওঠে ওয়েন্সডে, তুমি আমার ভেতরের মনস্টারকে ভালোবেসেছিলে, তাই তুমিও আমার মতো। আমরা দুজনেই অন্ধকার দুনিয়ার মানুষ, আমরা একসাথে হয়ে গেলে অনেক বেশি পাওয়ারফুল হতে পারবো। তখন ওয়েন্সডে বলে তোমার বাবা মারা গিয়েছে। সেই সাথে আমরা জানতে পারি কাকেরা যে লোককে মেরে ফেলেছিল সেটা টেলরের আঙ্কেল ছিল। টেলরের ফ্যামিলির দুইজন মানুষ মারা গিয়েছে, তাই ওয়েন্সডে ভেবেছে টেলর হয়তো বা কোনো ক্লু দিতে পারবে। তবে টেলর তাকে সাহায্য করতে মানা করে দেয়। ওয়েন্সডে যখন চলে যাচ্ছিল তখন টেলর বলে গতবারের লড়াইয়ে এনিডি শেষ ব্যক্তি ছিল যে আমার উপর অ্যাটাক করেছে, তাই যদি এখান থেকে কোনোদিন পালাতে পারি বা বের হই তাহলে সর্বপ্রথম আমি তাকেই মারবো। এবার এটা শুনে ওয়েন্সডে রেগে যায় আর তাকে একাধারে গালি দিতে শুরু করে। এটাতে টেলরেরও রাগ হয় আর সে তার মনস্টার রূপে আসতে শুরু করে। তবে তখনই কন্ট্রোলে থাকা লোকটা তাকে ইলেকট্রিক শক দিয়ে নর্মাল করে দেয়। স্কুলে লে জানতে পেরে যায় যে তার পেট স্লার্প মুক্ত হয়ে গিয়েছে। এইদিকে এনিটকে দেখি সে তার বয়ফ্রেন্ড ব্রুনোর সঙ্গে এখন অনেক বেশি এনজয় করছিল। সে তো আজ ব্রুনোকে তার ঘরের ভিতর নিয়ে আসে। তখন ফ্লোরে একটা গিফট দেখতে পায়, যেটা কিনা থিং এর জন্য ছিল, তাই সে এটা নিয়ে থিং এর কাছে যায়। আমরা জানতে পারি আজ থিং এর জন্মদিন আর আঙ্কেল ফেস্টার তাকে এটা গিফট পাঠিয়েছে। তখন থিং এর অভিমান হয়, কারণ আঙ্কেল ফেস্টার ছাড়া অ্যাডামস ফ্যামিলির আর কারোরই তার জন্মদিনের কথা মনে নেই। তখন এনিট তাকে বলে সে তার জন্মদিন উপলক্ষে শীঘ্রই একটা পার্টি দিবে। ওই সময় পেছন থেকে একটা আওয়াজ হয় আর এনিট দৌড়ে চলে যায়। থিং বেরোতে গেলে কেউ তাকে তার ঘরের ভিতর আটকে দেয়, তাই সে এনিটকে সাহায্য করতে পারে না। এইদিকে বিয়াঙ্কা প্রিন্সিপালের কাছে আসে আর তাকে জানায় যে মর্টশিয়া কোনোভাবেই তার মায়ের সঙ্গে কথা বলতে রাজি হচ্ছে না। তখন প্রিন্সিপাল বলে সে বিয়াঙ্কাকে তো এমনি এমনি তার দলে ডাকেনি। এইটা শুনে সে বুঝতে পারে যে প্রিন্সিপাল তাকে তার সাইরেন সং এর পাওয়ার মর্টশিয়ার উপর প্রয়োগ করতে বলছে। তবে এইটা সে করতে চাইছিল না, তাই সে উল্টো প্রিন্সিপালকে হিপনোটাইজ করতে যায়। তবে দেখা যায় প্রিন্সিপালের কাছে একটা স্পেশাল পাথর ছিল, যার মাধ্যমে সাইরেন সং এর হিপনোটাইজিং পাওয়ার থেকে বেঁচে থাকা যায়। এবার বিয়াঙ্কা নিরুপায় হয়ে পড়ে।
এদিকে ওয়েনসডে রুমে এসে থিংকে বন্দি অবস্থায় দেখে তাকে মুক্ত করে আর তার কাছ থেকে জানতে পারে যে এনিটকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তখনই কেউ রুমের ভেতর একটা মিউজিক নোট ছুঁড়ে মারে। ওয়েনসডে বাইরে বের হয়ে কাউকে দেখতে পায় না। এইদিকে এনিটের জ্ঞান ফিরলে সে বুঝতে পারে তাকে এবং ব্রুনোকে কেউ ক্লক টাওয়ারের ভেতর বন্দি করে রেখেছে। প্রথমে তো সে মনে করে এটা অ্যাজাক্সের কাজ, কারণ আজ প্র্যাঙ্ক ডে। তবে তখনই উপর থেকে একটা ছুরি পড়ে আর উপরে তাকিয়ে তারা দেখতে পায় সেখানে অসংখ্য ছুরি এবং তলোয়ার, যেগুলো একটা একটা করে নিচে পড়তে থাকলে তাদের আর বেঁচে থাকতে হবে না। এখানে মৃত্যু নিশ্চিত দেখে এনিট বুঝতে পারে যে এইটা কোনো প্র্যাঙ্ক না। এইদিকে ওয়েনসডে থিংকে নিয়ে এনিটকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের সঙ্গে ইজাবেলার দেখা হয়। তাকে দেখে ওয়েনসডের মাথায় একটা বুদ্ধি আসে আর সে মিউজিক রুমে চলে যায়। সেখানে গিয়ে সে তার রুমে পাওয়া সেই নোটটা পিয়ানোতে প্লে করতে থাকে। তখনই একটা সিক্রেট দরজা খুলে যায়, ভেতরে সুড়ঙ্গ পথ। তারা দুজন এটা দিয়ে হাঁটতে শুরু করে। তবে হঠাৎই পেছনে তারা কোনো এক অদ্ভুত ছায়ামূর্তিকে দেখতে পায়। লাল হুডি পরা মুখোশধারী এটা যে কে তারা বুঝতে পারে না। এই ছায়ামূর্তিটা একটু পরপরই গায়েব হয়ে যাচ্ছিল আর একটা করে মুখোশ ফেলে রেখে যাচ্ছিল, যেটাতে লেখা ছিল সময় পেরিয়ে যাচ্ছে। এইভাবে হাঁটতে হাঁটতে তারা দুজন ক্লক টাওয়ারে পৌঁছে যায় আর লিফটে উঠে পড়ে। এইদিকে ব্রুনো জিজ্ঞাসা করে তারা এমন বিপদে কি করে ফাঁসলো। এনিট বলে এটা হয়তো তার বেস্ট ফ্রেন্ড ওয়েনসডের কারণে হচ্ছে, কারণ ব্যাড লাক, খুন এই সব কিছু সবসময় তার পেছনে লেগেই থাকে। ব্রুনো বলে তাহলে সে কেন তাকে ছেড়ে দিচ্ছে না। এনিট বলে ব্যাড লাকের থেকে আরো খারাপ কিছু যদি ওয়েনসডের সঙ্গে থাকতো তাও সে তাকে ছাড়তো না, কারণ সবার জন্য অন্ধকার হলেও ওয়েনসডে ছিল তার জীবনের একমাত্র আলো, তার বেস্ট ফ্রেন্ড। তাদের দুজনের বন্ধুত্ব ছাড়া সে তার জীবনকে কল্পনাই করতে পারে না। এইসব বলতে বলতে সে ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এরপর তারা দুইজন পালানোর চেষ্টা করতে থাকে আর হঠাৎই নিচে পড়ে যায়। তবে ভাগ্য ভালো, তাদের উপর কোনো ছুরি এসে পড়ে না। তবে মৃত্যুকে সামনে রেখে তারা দুজন কি মনে করে কিস করতে শুরু করে। তখনই সেখানে ওয়েনসডে পৌঁছে যায়। তাকে দেখে এনিট তাদের সাহায্য করতে বলে, তাই ওয়েনসডে থিংকে পাঠিয়ে দেয় তাদের শিকল খোলার জন্য। তবে থিংয়ের সঙ্গে সেখানে থাকা একটা চিকন সুতায় টান লাগে আর সেখান থেকে অসংখ্য পরিমাণে ছুরি তলোয়ার নিচে পড়তে থাকে। এমনকি থিংয়ের উপরও একটা ছুরি পড়ে। এবার হঠাৎই একটা মেশিন চালু হয়ে যায় আর সমস্ত ছুরি তলোয়ার একসঙ্গে নিচের দিকে আসতে থাকে। অল্প সময়ের মধ্যে কিছু না করলে ব্রুনো, থিং আর এনিট সবাই মারা যাবে। তখনই ওয়েনসডের নজর পড়ে নিচে থাকা টাইপরাইটারের উপর। এখন ক্লক টাওয়ারের টাইপরাইটার তো আর এমনি এমনি থাকবে না, তাই ওয়েনসডে নিচে চলে যায় আর টাইপরাইটারে একটা ধাঁধা দেখতে পায়, যেটার উত্তর পাশে থাকা যে কোনো একটা বইয়ের নাম। উপর থেকে এনিট তাদের সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এইদিকে ওয়েনসডে লেগে পড়ে উত্তর খোঁজার জন্য। ছুরিগুলো তাদের বিদ্ধ করতেই যাবে, ওই সময় ওয়েনসডে উত্তর খুঁজে পায় আর সেটা টাইপ করে দেয়। সাথে সাথে সেখানের মেশিনটা বন্ধ হয়ে যায় আর একটুর জন্য এনিট, ব্রুনো ও থিং বেঁচে যায়। ওয়েনসডে সেখানে গিয়ে প্রথমে থিংকে মুক্ত করে। তখনই ক্ল্যাপিং এর আওয়াজ হয় আর প্রকট হয় অ্যাগনেস। জি হ্যাঁ, শুরু থেকে এই সব কিছু সেই করে আসছিল। সে মূলত ওয়েনসডের ফ্যান গার্ল ছিল আর তার অ্যাটেনশন পাওয়ার জন্য সে এত কিছু করেছে। সে মূলত ওয়েনসডের বেস্ট ফ্রেন্ড হতে চাইছিল, যে ব্যাপারটা ওয়েনসডের কাছে যথেষ্ট ইন্টারেস্টিং লাগে। তবে এনিটের কাছে একটুও ভালো লাগে না, তাই সে তাকে মারতে পর্যন্ত যায়। তবে ব্রুনো তাকে আটকে নেয়। ওয়েনসডে জিজ্ঞাসা করে কেন সে টেলরের বাবাকে মেরেছে। তখন অ্যাগনেস বলে সে তার পিছু করতে করতে সে বাড়ি পর্যন্ত তো গিয়েছিল, তবে সে টেলরের বাবাকে মারেনি, সে তো তাকে চেনেও না। তবে ওয়েনসডে চাইলে সে তাকে ইনফরমেশন কালেক্ট করে এনে দিতে পারবে। কিন্তু ওয়েনসডে চুপ থাকে, কারণ এনিটকে দেখে মনে হচ্ছিল সে এখনই অ্যাগনেসকে ধরে খেয়ে ফেলবে। এমনকি ফিরে যাওয়ার সময় সে তো অ্যাগনেসকে লিফটে পর্যন্ত উঠতে দেয় না। বেচারি একা একা সেখানে দাঁড়িয়ে তাদের দিক তাকিয়ে থাকে। এইদিকে বিয়াঙ্কা মর্টশিয়ার কাছে আসে আর তাকে সাইরেন সং দিয়ে হিপনোটাইজ করে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য রাজি করিয়ে নেয়। পরের সিনে থিং ওয়েনসডের উপর রেগেছিল, কারণ ওয়েনসডে তার জন্মদিন ভুলে গিয়েছে, যেটার জন্য ওয়েনসডেও লজ্জিত ছিল। তাই সে একটা জিনিস নিয়ে আসে আর থিংকে বলে তাকে এটা দিয়ে শাস্তি দিতে, তবে থিং রাজি হয় না। তখনই ওয়েনসডে গুডি অ্যাডামসের বইয়ের কথা মনে পড়ে। এটার কথা উঠতেই থিং ভয়ে ভয়ে ভেতরের দিকে চলে যায়। এতে ওয়েনসডে বুঝতে পারে কিছু তো একটা গড়বড় আছে। থিংকে জিজ্ঞাসা করলে সে ভয়ে ভয়ে বলে দেয় যে এটা তার মা এসে নিয়ে গিয়েছে। এদিকে রাতের বেলা আমরা সেই ড্রাইভারকে দেখি যার গাড়ি নিয়ে ওয়েনসডে অ্যাসাইলামে চলে গিয়েছিল। সে প্রিন্সিপালকে কল করে বলছিল সে আর জীবনেও নেভারমোরে কোনো স্টুডেন্টকে ড্রাইভিং শেখাবে না। তখনই তার গাড়ির সামনে স্লার্প চলে আসে আর সে তাকে ধাক্কা মেরে দেয়। এরপর সে বের হয়ে চেক করতে গেলে সেখানে কাউকেই পায় না। তবে পেছনে ঘুরতেই সেখানে স্লার্প দাঁড়িয়েছিল। সে এক মুহূর্ত দেরি না করে তার উপর আক্রমণ করে আর তার ব্রেন খুলে খেয়ে ফেলে। অর্থাৎ এই স্লার্প এখন প্রাণঘাতী হয়ে গিয়েছে।
এদিকে মর্সিয়া আর গোমেজ মিলে থিংয়ের জন্য একটা স্পার আয়োজন করে, কারণ তারাও মনে মনে লজ্জিত ছিল থিংয়ের জন্মদিন ভুলে যাবার জন্য। এইখানে মর্সিয়া গোমেজকে জানায় যে তার কেন যেন হঠাৎ করে তার মায়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে। গোমেজের কাছেও এই ব্যাপারটা অদ্ভুত লাগে। তখন সে তার স্ত্রীর মুড ঠিক করার জন্য তার সঙ্গে ডান্স করতে শুরু করে। ওই সময় মর্সিয়ার মনে হয় কেউ একজন বাড়িতে ঢুকেছে, আর এটা ঠিক ছিল। ওয়েনসডে এসেছে গুডি অ্যাডামসের বই চুরি করতে, তবে বই যেখানে থাকার কথা সেখানে সে বইটা পায় না। তখনই সেখানে মর্সিয়া চলে আসে আর জিজ্ঞাসা করে সে কি করছে। ওয়েস্ট ডিরেক্টলি বলে দেয় যে সে গুডি অ্যাডামসের বই চায়। মর্সিয়া বলে আমি তোমাকে এই বই কোনোদিন দিব না। ওয়েনসডে তাকে এনিডের ব্যাপারে দেখা সেই ভিশনের কথা বললেও তার মা রাজি হয় না। সে বলছিল আমি কোনো দিনই তোমার পরিণতি তোমার আন্টির মতো হতে দিব না। এই ভিশনটা শুধুই তোমাকে বিভ্রান্ত করার জন্য দেখানো হচ্ছে। পরের সিনে দেখে ওয়েনসডে খুব গভীরভাবে ইনভেস্টিগেশন করছিল যে টেলারের বাবাকে কে মারতে পারে, তবে সে কোনো ক্লুই খুঁজে পায় না। এদিকে এনিড পুরো ঘর মাথায় তুলে রেখেছে, কারণ সে ক্যাম্পিংয়ে কি পড়বে সেটাই সে খুঁজে পাচ্ছে না। ওয়েনসডে বলে রুমের বাইরে কোথাও গিয়ে বন্ধুদের কাছে খুঁজে আসতে, হয়তোবা সে কোনো বন্ধুকে এটা ধার দিয়েছিল। এইটা শুনে এনিড বাইরে চলে যায়। তখন থিং তাকে বলে যে এনিডকে সমস্ত সত্যি কথা বলে দেওয়া উচিত। ওয়েনসডে বলে এনির একটা জামা খুঁজে না পাওয়ায় পুরো স্কুল পারলে মাথায় তুলে নিচ্ছে, আর তুমি বলছো ওকে সত্যি কথা বলে দিতে। ও যদি জানতে পারে যে আমার পেছনে পড়া কোনো এক পাগল খুনির কারণে সে মারা যেতে চলেছে, তাহলে কি হবে ভেবে দেখেছো? তখনই প্রকট হয় অ্যাগনেস, অর্থাৎ সে অদৃশ্য থেকে এই সমস্ত কিছু শুনে ফেলেছে, আর সেই এনিডের কাপড়টা লুকিয়ে রেখেছিল। এনিড মারা যাবে শুনে সে তো মহা খুশি, কারণ এইভাবে তার পথের কাঁটা সরে যাবে আর সে ওয়েনসডের বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে। তবে ওয়েনসডে জানায় আমি এনিডকে কিছুতেই মরতে দিব না। এদিকে দেখি লেয়ার ইউজেন আর স্লার্পের জন্য ব্রেন নিয়ে আসে। ইউজেন দেখতে পায় এই ব্রেন খাওয়ার ফলে তার নিজের ব্রেন খুব তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে। এবার ইউজেন ভয় পেতে থাকে। তারা যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে স্লার্প ইউজেনের উপর অ্যাটাক করে। সে আসলে তার ব্রেন খেতে চাইছিল। এটা বুঝতে পেরে লে তাকে শক দেয় আর বলে সেও আমার মতো তোমার মাস্টার, তার থেকে দূরে থাকবে। তবে এই অ্যাটাকের পর ইউজেন তো আরো বেশি ভয় পেয়ে যায় আর লেকে বলে এইবার স্লার্পের ব্যাপারে তার সবাইকে বলে দেওয়া উচিত। তবে লে রাজি হয় না। সে বলে স্লার্প আমার পেট আর আমি চাই না আমার কাছ থেকে তাকে কেউ নিয়ে যাক। ইউজেন বলে কিছুদিন পরেই ক্যাম্পেইন, তাকে এইভাবে রেখে ক্যাম্পেইনে যাওয়া একদমই ঠিক হবে না। লে বলে চিন্তা করো না, আমার কাছে অলরেডি একটা বুদ্ধি আছে। আমরা দেখতে পাই স্লার্প সকলের ক্ষতি করলেও লেকে কিছুই করতো না, যেন সে তাকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। এইদিকে বিয়াঙ্কা একটা হোটেলে আসে আর রিসেপশনিস্টকে সাইরেন সং দিয়ে বলে আমাকে 302 নম্বর রুমের চাবি দাও, আর আমি যে এখানে এসেছি সেটাও ভুলে যাও। আমরা দেখতে পাই এই রুমে বিয়াঙ্কার মা ছিল। সিজন 1-এ দেখেছিলাম বিয়াঙ্কার মা একজনকে বিয়ে করেছিল। লোকটা আসলে তার সাইরেন সং এর জন্যই তাকে বিয়ে করেছে আর তাকে দিয়ে অনেক বেশি অপরাধ করিয়েছে, যেগুলোর মধ্যে এখন বিয়াঙ্কার মা ফেসে গিয়েছে। তাই বিয়াঙ্কা সময় থাকতেই তার মাকে এইখানে লুকিয়ে রেখেছে আর পুলিশের কাছে তার ব্যাপারে কমপ্লেন করে দিয়েছে। এই জন্য তাদের কিছুদিন লুকিয়ে থাকতে হবে। এইদিকে ওয়েনসডে ফাইনালি অ্যাগনেসের সঙ্গে হাত মিলিয়ে নেয়। অ্যাগনেসের আরেকটা বন্ধু ছিল যে কিনা রূপ বদলাতে পারত। তার মাধ্যমে সে টেলারের বাবার ফোন আনলক করিয়ে নেয়। পাশাপাশি অ্যাগনেস তাকে কিছু জিনিসপত্র দেয়, যেগুলো টেলারের বাবা যে রাতে মারা গিয়েছিল সেই রাতে সে তার বাড়ি থেকে তুলে এনেছিল। এখন এই সব কিছু দেখে ওয়েনসডে ছোট্ট একটা ক্লু পায়। সেখানে 2015 সাল আর একটা জায়গার নাম লেখা ছিল। যেই জায়গাটা স্কুল থেকে যেখানে ক্যাম্পিংয়ে নিয়ে যাবে তার অনেক কাছে ছিল। তাই ওয়েনসডে ঠিক করে সে ক্যাম্পিংয়ে যাবে যেন সে ইনভেস্টিগেশন করতে পারে। যে ব্যাপারটা জানতে পেরে এনির তো অনেক বেশি খুশি হয়ে যায়। তবে তখনই প্রকট হয় অ্যাগনেস। সে তো এখন থেকে ওয়েনসডের মতো কালো ড্রেস পরতে শুরু করে দিয়েছে। পাশাপাশি সে ওয়েনসডেকে জানায় যে সে ওই জায়গার ম্যাপ, রাস্তা সবকিছু তৈরি করে ফেলেছে। ওয়েনসডে এখন অ্যাগনেসের সঙ্গে কাজ করছে, ব্যাপারটা এনিডের কাছে একদমই ভাল লাগে না। কারণ প্রথমত সে এনিডকে মারতে চেয়েছে, দ্বিতীয়ত সে ওয়েনসডের দিকে হাত বাড়িয়েছে। এই জন্য সে অনেক বেশি রেগে যাচ্ছিল। তবে ওয়েনসডেই বা কি করবে, সে তো এত কিছু করছে এনিডকেই বাঁচানোর জন্য। যাই হোক, এবার ওয়েনসডের নজর পড়ে তার ভাই লের উপর। লে কেন ক্যাম্পিংয়ে কফিন নিয়ে এসেছে এ ব্যাপারে সে লেকে প্রশ্ন করতে থাকে। তখনই সেখানে গাড়ি নিয়ে গোমেজ আর মর্সিয়া চলে আসে, যাদের দেখে এই দুই ভাই বোন একদমই খুশি হয় না। লে জানিয়ে দেয় যে সে ইউজেনের সঙ্গেই থাকবে, আর ওয়েনসডে তো সবসময়ের মতো একা থাকতেই পছন্দ করে। পরের সিনে দেখতে পায় লে তার টেন্টের বাইরে অনেকগুলো বাজি পুঁতে রেখেছে। এটা দেখে ইউজেন বলে এসব কিসের জন্য? লে বলে শুধুই সেফটির জন্য। এটা শুনে ইউজেনের সন্দেহ হয় আর সে দৌড়ে টেন্টের ভিতরে ঢুকে যায়।
আর দেখতে পায় লে স্লার্পকে তুলে নিয়ে এসেছে এই ক্যাম্পিংয়ে। এটা দেখে তো সে রেগে যায়। তখন লে বলে, তুমি তো বলেছিলে ওকে ওখানে রেখে আসা ঠিক হবে না, তাই তো ওকে এখানে নিয়ে এসেছি। ইউজেন বলে, এটা করে তুমি সবাইকে বিপদে ফেললে, আমি কিছুতেই এই স্লার্পের সঙ্গে একই টেন্টে রাত কাটাবো না। তখনই গোমেজ তাদের বাইরে থেকে ডাক দেয়। এটা শুনে তারা দুইজন দৌড়ে বাইরে চলে যায়। তখন গোমেজ তাদের সঙ্গে কথা বলছিল, ওই সময় সে টেন্টের ভিতর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে ভেতরে যেতে নিলে তারা দুইজন তাকে আটকে নেয়। গোমেজ ঝামেলা বুঝতে পেরে বলে, শোনো, তোমরা দুজন বন্ধু, যদি কোনো ঝামেলা করেও থাকো তাহলে সেটা যেন কেউ জানতে না পারে, গোপনে মিটিয়ে নাও। এই রিয়ালিটি চেকগুলো না আমার অনেক ভাল লাগে। জীবনে সাধু হয়ে থাকলে তো কোনো মজাই পাওয়া যায় না, এই জন্য ঝামেলা করো, তবে সেটা গোপনেই মিটিয়ে নাও। যাই হোক, পরের সিনে দেখতে পাই কিছু নর্মিস অর্থাৎ নর্মাল মানুষ ক্যাম্পে ঢুকে পড়েছে। তারা দাবি করে এই ক্যাম্প তারা আজ বুক করেছে, তবে প্রিন্সিপাল বলে যে না, তারা বুক করেছে। তর্কাতর্কির এক পর্যায়ে জানা যায় যে তারা দুইজনই আজকের দিনেই বুক করেছে। একজন করেছে মালিকের কাছ থেকে, একজন মালিকের ছেলের কাছ থেকে, তাই একই সময় দুটো বুকিং হয়ে গিয়েছে। তবে কেউই কোনো অ্যাডজাস্টমেন্টে যেতে রাজি না। তখনই ওয়েস্টে মাঝখানে চলে আসে আর বলে একটা কম্পিটিশন করতে, যেই দল কম্পিটিশনে জিতবে তারাই এখানে আজ ক্যাম্পিং করবে। এতে দুই দলে রাজি হয়ে যায়। জঙ্গলের দুই প্রান্তে দুই দলের দুটি ডিম রাখা থাকবে। বিপরীত দলের লোকেরা সেই ডিমগুলোকে পাহারা দিবে, আর কিছু মানুষ দূরে দাঁড়িয়ে থাকবে এক্সট্রা সুরক্ষার জন্য। আর কিছু মানুষ যাবে বিপরীত দলের কাছ থেকে তাদের ডিম উদ্ধার করার জন্য। এইভাবে যারাই আগে ডিম নিয়ে এসে টাওয়ারের উপর রাখতে পারবে তারাই জিতে যাবে আর এখানে ক্যাম্পিং করবে। নর্মি ক্যাডেটসদের একজন অ্যাজাক্সের টুপি সরিয়ে দেয়। তার ট্রু আইডেন্টিটি ঢাকতে গিয়ে নর্মিসরা এসে ডিম নিয়ে যায়। এইদিকে ওয়েস্টেরা আসে তাদের ডিম উদ্ধার করতে। প্রথমে এনিড আর ব্রুনো সেখানে যেতে নিলে নর্মি ক্যাডেটসরা সেখানে টিয়ার গ্যাস ছেড়ে দেয় আর নিজেরা মাস্ক পরে নেয়, যার কারণে এনিডরা সামনে এগোতে পারে না। তখন ওয়েস্টে ইউজেনকে ইশারা করলে ইউজেন তাদের কাছে মৌমাছি পাঠিয়ে দেয়। এখানে তারা যখন কুপোকাত হয়ে যায় তখন ওয়েস্টে সে টিয়ার গ্যাস আর মৌমাছির মধ্য দিয়ে গিয়ে তাদের ডিম উদ্ধার করে আনে। বিয়াঙ্কা এ ব্যাপারে জানিয়ে দেয়। তবে ক্যাডেটরা অলরেডি ক্যাম্পে পৌঁছে গিয়েছে আর ওয়েন্সডে এখনো অনেক দূরে, তাদের হারার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সে সাধারণ মানুষদের কাছে হেরে যাবে, এটা কি হতে পারে? সে পাহাড়ের উপর উঠে যায় আর সেখান থেকে টাওয়ার পর্যন্ত একটা জিপ লাইন তৈরি করে আর খুব সহজেই সে টাওয়ারে চলে যায় আর অন্য টিমের মেম্বারকে লাথি মেরে ফেলে দিয়ে সে নেভারমোরের একটা জায়গা মতো রাখে। আর এভাবেই তারা জিতে যায়। এখন সব ঝামেলা শেষ করে ওয়েস্টে থিংকে নিয়ে বেরিয়ে পড়ে তার নিজস্ব মিশনে। এইদিকে দেখতে পায় ক্যাডেটদের ক্যাপ্টেন এখনো রাজি ছিল না ক্যাম্প ছাড়তে, তাই সে ঠিক করে সে তার স্টুডেন্টদের নিয়ে রাতের বেলা ক্যাম্পে হামলা করবে। এখন একদিকে রাতের বেলা যখন সবাই ক্যাম্পিং এর মজা নিতে ব্যস্ত, অপরদিকে ওয়েস্টে পৌঁছে যায় তার মিশনের জায়গায়। এখানে সে একটা বাড়ি দেখতে পেয়ে সেটার ভেতরে ঢোকে। সেখানে একটা আয়নার মাঝে টেইলার আর তার বাবার অনেকগুলো ছবি লাগানো ছিল, তবে এই আয়নার পেছনেই ছিল আসল রহস্য। সেখানে অনেকগুলো নিউজ পেপারে কাট আউট ছিল, যেগুলোর প্রত্যেকটা ছিল এক একজন অ্যাসাইলামে থাকা আউটকাস্টদের মৃত্যুর খবর। পাশাপাশি সেখানে লুইস নামটা লেখা ছিল। এখানে ওয়েন্সডের মনে হতে থাকে যেহেতু টেলারের বাবা আউটকাস্টদের মৃত্যুর খবরের সঙ্গে লুইস নাম লিখে রেখেছে, তার মানে ইনিটকে এই লুইসই মারতে চায়। আমরা দেখতে পাই সেই রহস্যময় কাকটা তখনও ওয়েস্টের উপর নজর রাখছিল। পরের সিনে দেখে ওয়েস্টে চলে আসে তার মায়ের কাছে আর তাকে তলোয়ারবাজির চ্যালেঞ্জ করে। যদি ওয়েস্টে জিতে যায় তাহলে তার মা তাকে গুডি অ্যাডামসের বই দিয়ে দিবে। তার মা রাজি হয়ে যায়। এখানে মামের লড়াইয়ের কথা শুনে গোমেজ তাদের উৎসাহ দিয়ে নিজে চলে যায় গোসল করতে। এইদিকে দেখতে পায় ক্যাডেটরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছে ক্যাম্পের উপর অ্যাটাক করতে। তারা প্ল্যান করে প্রথমে সব থেকে বাইরের একটা ক্যাম্পে তারা অ্যাটাক করবে, যেটা ছিল লে তখন তার বন্ধুদের সঙ্গে ক্যাম্প ফায়ারে বিজি ছিল। এই সুযোগে ক্যাপ্টেন নিজে যায় সে টেন্টের ভিতর ঢুকতে, তবে সেখানে থাকা একটা বাজিতে পা ফসকে সে পড়ে একদম টেন্টের ভিতরে চলে যায়। আর বাজিগুলো এক এক করে ফুটতে শুরু করে। এই আলোতে স্টুডেন্টরা দেখতে পায় তাদের ক্যাপ্টেনের ব্রেন কিভাবে স্লার্প ছিঁড়ে খাচ্ছে। এই বাজিগুলো ফুটতে দেখে লে আর ইউজেন বুঝে যায় কি হয়েছে। তারা দৌড়ে আসে তাদের টেন্টের কাছে, তবে সেইখানে তারা ক্যাপ্টেনের লাশ দেখতে পায় আর স্লার্প গায়েব ছিল। তখনই অ্যাগনেস দৃশ্যমান হয়। সে মূলত লেকে বাঁচিয়ে ওয়েস্টের আরো কাছাকাছি যেতে চাইছিল। এখানে লে বলে স্লার্প মোটেই প্রাণঘাতী কিছু না, সে কোনোদিনই আমার ব্রেন খেতে চায়নি। তখন অ্যাগনেস বলে, দেখেছো, একটা আধামরা লাশও বুঝতে পেরেছে তোমার মাথায় ব্রেন নেই।
যাই হোক, তারা তিনজন এবার বেরিয়ে পড়ে স্লার্পকে খুঁজতে। এইদিকে ওয়েন্সডে আর তার মায়ের লড়াই দেখতে পাই। এখানে মর্সিয়াও শর্ত রেখেছিল, সে যদি জিতে যায় তাহলে সে গুডি অ্যাডামসের বই পুড়িয়ে ফেলবে, যেটাতে ওয়েন্সডেও রাজি হয়ে যায়। এখানে তারা দুইজন নিজেদের শরীরে একটা করে হার্ট লাগিয়ে নেয়, যে আগে অপরজনের হার্ট ভাঙতে পারবে সেই জিতে যাবে। এইদিকে স্লার্প ওয়াশরুমের সামনে চলে আসে আর সেখান থেকে একটা কুড়াল উঠিয়ে নিয়ে এসে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গোমেজ গোসল করছিল। এই আওয়াজ পেয়ে সে তার দরজা ভাঙতে শুরু করে। তবে এত আওয়াজ আর গর্জনে গোমেজ একটুও ভয় পায় না, কারণ সে মনে করছিল মর্সিয়া এসেছে। তবে পেছনে ঘুরতেই সে বুঝতে পারে এইটা মর্সিয়া না, বরং তার মরণ। স্লার্প গোমেজকে মারতেই যাবে, তখনই সেখানে লে চলে আসে আর ইলেকট্রিক শক দিয়ে স্লার্পকে বাইরে ছুঁড়ে মারে। তার এত নিখুঁত নিশানা দেখে তার বাবা তো অবাক হয়ে যায়। এই ধস্তাধস্তির আওয়াজ পেয়ে সবাই সেখানে চলে আসে। স্লার্প কোরাল হাতে উঠে দাঁড়ায় আর জঙ্গলের ভেতরে চলে যায়, যেখানে ওয়েন্সডে এবং তার মা এখনও লড়াই করছিল। তবে সে যদি হয় ওয়েন্সডে, তাহলে মর্সিয়াও তার মা। সে ওয়েন্সডেকে খুব সহজেই হারিয়ে দেয়। তবে এটা সম্ভব হয়েছিল কারণ ওয়েন্সডের নজর চলে গিয়েছিল তার মাকে অ্যাটাক করতে আসা সেই স্লার্পের দিকে। সে তার দিকে তার তলোয়ার ছুঁড়ে মারে, যেটা গিয়ে স্লার্পের মাথায় বিঁধে যায়। এটা দেখে মর্সিয়া চিন্তায় পড়ে যায়, তার কি আসলেও ঠিক হবে গুডি অ্যাডামসের বইটাকে জ্বালিয়ে দেয়া? কিছুক্ষণের মধ্যে ক্যাম্পে পুলিশ আর অ্যাসাইলামের লোকেরা চলে আসে। পুলিশ নিয়ে যায় ক্যাপ্টেনের লাশ আর অ্যাসাইলামের লোকেরা স্লার্পকে তুলে নিয়ে যায়, কারণ জীবিত অবস্থায় সেও একজন আউটকাস্ট ছিল। একদিনের ছোট্ট একটা ক্যাম্পিংয়ে অনেক কিছু ঘটে গিয়েছে। তবে ওয়েন্সডের মাথায় ছিল হাজারো প্রশ্ন, যেগুলোর একটার উত্তরও তার কাছে ছিল না। টেলারের বাবা কেন সে আউটকাস্টদের মৃত্যুর খবরের কাটাউট তার কাছে রেখে দিয়েছিল? পাশাপাশি সেই কাকটা কেন তাকে ফলো করে যাচ্ছে? লুইস কে? তার হাত থেকে সে এনিটকে কি করে বাঁচাবে? তার মনে হতে থাকে এই সমস্ত কিছুর উত্তর সে অ্যাসাইলামেই পাবে। এইদিকে অ্যাসাইলামের সিন দেখি। মার্লিনকে নিয়ে আসা হয় ডক্টর ফেয়ারবর্নের কাছে, কারণ সে মার্লিনের সঙ্গে কথা বলতে চেয়েছিল। সে মার্লিনকে জিজ্ঞাসা করে কিভাবে সে টেলারকে এত ভয়ানক একটা মনস্টারে পরিণত করেছে যেন তারা তার চিকিৎসা করতে পারে। তবে মার্লিন ঠাট্টা করে বলে, এই অ্যাসাইলামে কোনো আউটকাস্টদের চিকিৎসা করা হয় না, তাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়। ফেয়ারবর্ন তাকে এই গুজবে কান না দিয়ে তাকে সাহায্য করতে বলে। তবে মার্লিন বলে, একটা শর্তে, আমাকে কয়েদি না বানিয়ে পেশেন্ট বানিয়ে নাও। ফেয়ারবর্ন এতে রাজি হয় না। সে তাকে হুমকি দিয়ে বলে সে তাকে আরো কঠোর অ্যাসাইলামে পাঠিয়ে দেবে। এটা শুনে মার্লিন রাজি হয়ে যায়। তবে শেষবারের মতো অনুরোধ করে সে টেলারের সঙ্গে দেখা করবে, তাই তাকে টেলারের কাছে নিয়ে যাওয়া হয়। টেলার তাকে দেখে খুব ইমোশনাল হয়ে তার দিকে আসতে থাকে। তবে সুযোগ পেতেই সে মনস্টার রূপে চলে আসে আর তার গলা টিপে ধরে। ফেয়ারবর্ন গার্ডকে শক দিতে বারণ করে, কারণ এখন সে মার্লিনকে ধরে আছে। শক দিলে সেটা মার্লিনের গায়েই লাগবে আর সে মারা যাবে। টেলার মার্লিনকে দূরে ছুঁড়ে মারে। তবে টেলারের এই ভয়ঙ্কর রূপ দেখে মার্লিন ক্রিপি ভাবে হাসতে থাকে, যেটা ফেয়ারবর্নের কাছে অনেক বেশি অদ্ভুত লাগে। এইদিকে ওয়েন্সডে চলে আসে গ্রেভইয়ার্ডে। এখানে এসে সে একটা আউটকাস্টের অস্থি বের করতে সেখানে তার গ্র্যান্ডমা অর্থাৎ মর্সিয়ার মা চলে আসে। এখানে সে তার গ্র্যান্ডমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে, আউটকাস্টদের কথা থেকে শুরু করে এনিডের মৃত্যুর খবর, সমস্ত কিছু। এখানে এনিডের মৃত্যুর খবর শুনে গ্র্যান্ডমা তাকে তার ফিউনারাল হাউসের কার্ড দেয়। মানে বেচারি ওয়েন্সডে পড়ে আছে, এনিডকে কিভাবে বাঁচাবে সেই উদ্দেশ্যে, আর নানি এখানে তার বিজনেস করতে আসছে। যাই হোক, ওয়েন্সডে সেই কার্ডটা নিজের কাছে রেখে দেয়। এবার গ্র্যান্ডমা সে অস্থি খুললে তার কেমন একটা সন্দেহ হয়, তাই ওয়েন্সডে গ্র্যান্ডমার শেখানো পদ্ধতিতে চেক করলে বুঝতে পারে এটার ভিতর পশু পাখির অস্থি থাকলেও কোনো আউটকাস্টের অস্থি ছিল না। তখনই কোত্থেকে ওই অদ্ভুত কাকটা এসে নিউজপেপারের কাটআউটগুলো নিয়ে পালিয়ে যায়। এগুলোর ভেতরে ছিল সমস্ত ইনফরমেশন, তাই ওয়েন্সডেও তার পিছু করতে থাকে। তবে কোনো লাভ হয় না, তাই সে আবারও গ্রেভইয়ার্ডে ফিরে আসে আর গ্র্যান্ডমাকে রিকোয়েস্ট করে এই পুরো গ্রেভইয়ার্ড কিনে নিতে, যেন সে আরো ভালো করে ইনভেস্টিগেশন করতে পারে। এর বদলে সে তার ফিউনারাল হাউসের বিজনেসে জয়েন করবে, যার মাধ্যমে গ্র্যান্ডমা মর্সিয়াকে একটা শিক্ষা দিতে পারবে। এটা শুনে গ্র্যান্ডমা অনেক খুশি হয়ে যায়। পরের সিনে ওয়েন্সডেকে অ্যাগনেসের সঙ্গে দেখি। ওয়েন্সডে যে নোবেল পাবলিশারের কাছে তার নোবেল পাঠিয়েছিল সেখান থেকে একটা উত্তর এসেছে। পাবলিশার তাকে পাগল বলে সম্বোধন করেছে, কারণ সে তার নোবেলে খুব অদ্ভুত অদ্ভুত জিনিস লিখেছে, যেগুলো পরিবর্তন করতে হবে। তবে ওয়েন্সডে রাজি হচ্ছে না। তখন ওয়েন্সডে বলে, আমার এত কষ্ট করে লেখা নোবেল চেঞ্জ করার থেকে ভালো কেউ পড়বেই না।
তখনই তার নজর পড়ে বাইরে থাকা সে অদ্ভুত কাকের উপর, আর সে অ্যাগনেসকে বলে আমাদের হাতে আর বেশি সময় নেই। এই মুহূর্তে একমাত্র সাহায্য করতে পারে আঙ্কেল ফেস্টার, তাই সে তাকে ক্লক টাওয়ারে দেখা করার জন্য ডেকে পাঠায়। সেখানে গিয়ে সে আঙ্কেল ফেস্টারকে সমস্ত কিছু খুলে বলে আর তাকে অ্যাসাইলামে যেতে বলে। আঙ্কেল ফেস্টার জানায় ছোটবেলায় মর্টিশিয়ার কথায় সে একবার অ্যাসাইলামে গিয়েছিল তার আন্টি অফিলিয়ার খোঁজ আনতে। ওয়েনসডে তো এটা শুনে অবাক হয়ে যায় যে তার আন্টি অফিলিয়াও অ্যাসাইলামে ছিল। আঙ্কেল ফেস্টার বলে তবে অফিলিয়া সেখান থেকে পালিয়ে গিয়েছে, আমি সেই সময় গিয়ে তাকে খুঁজে পাইনি। তখনই তার মনে হতে থাকে কেউ একজন সেখানে আছে, তাই সে কারেন্টের শক দিলে অ্যাগনেসকে দেখা যায়। অ্যাগনেস সে অ্যাসাইলামের ম্যাপ তৈরি করে এনেছিল। ওয়েনসডে আঙ্কেল ফেস্টারকে বলে অ্যাসাইলামে যেতে, তবে খবরদার কেউ যেন জানতে না পারে যে সে ওয়েনসডের আঙ্কেল হয়। আঙ্কেল ফেস্টার বলে চিন্তা করো না, আমাকে তো এমনিতেই দেখতে পাগলের মতো, তার উপর আমার আবার পাগলা গারোতে থাকার অভিজ্ঞতাও আছে, কোনো সমস্যা হবে না। এরপরই সে চলে যায় অ্যাসাইলামের পাশের একটা হোটেলে পাগলামি করতে। এইখানে সে রিসেপশনিস্টকে এক ব্যাগ ভর্তি টাকা দেয় যেগুলোর মধ্যে জ্যাম ভরানো ছিল। তারপর সে বড় একটা রুম ভাড়া করে আর সেখানে গিয়ে সমানে ভাঙচুর করতে শুরু করে। তাই রিসেপশনিস্ট পুলিশকে কল করে, সেখানে পুলিশ চলে আসে আর বলে আগে হোটেলের বাকি রুমগুলো খালি করতে, এরপর তারা আউটকাস্টকে ধরবে। আর সেগুলো খালি করতে গিয়ে বিয়াঙ্কার মা ধরা পড়ে যায়। যাই হোক, ফেস্টারকেও পাওয়া যায় আর তাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তার কাছে 21টা পাসপোর্ট এবং 33টা ড্রাইভিং লাইসেন্স থেকে পুলিশ তো অবাক হয়ে যায়। তবে তাদের বিয়াঙ্কার মায়ের উপরও সন্দেহ হচ্ছিল, কারণ রিসেপশনিস্টের কথা মোতাবেক 301 নম্বর রুমে তো কারোরই থাকার কথা ছিল না। এদিকে বিয়াঙ্কার মা ভয় পেয়ে তাড়াতাড়ি বিয়াঙ্কাকে এখানে আসতে বলছিল, তবে বিয়াঙ্কা তো ফেসে গিয়েছে ফান্ডরাইজিং কমিটির ঝামেলায়। প্রিন্সিপালের কাছে ছুটি চাইলে সে তাকে যেতেও দিচ্ছিল না, বরং সে তাদেরকে আটকে রেখে এখান থেকে চলে যায় আর তাদের পাহারার দায়িত্ব দিয়ে যায় প্রফেসরের উপর। এখন প্রফেসরের উপর সাইরেন সং কাজ করতো না, কারণ প্রফেসরটা একটা জারের ভিতর ছিল। এবার বিয়াঙ্কা অ্যাজাক্সের কাছে হেল্প চায়, তখন অ্যাজাক্স প্রফেসরের সামনে গিয়ে তার টুপি খুলে ফেলে, যার ফলে প্রফেসরের মাথা পাথরে পরিণত হয়। এবার সবাই বিয়াঙ্কার সাথে যেতে চাইলে বিয়াঙ্কা লে আর ইউজেনকে সাইরেন সং দিয়ে এখানে থেকে সমস্ত কাজ কমপ্লিট করতে বলে অ্যাজাক্সকে নিয়ে বের হয়ে পড়ে। এদিকে ওয়েনসডে আসে তার মায়ের কাছে, তার মাকে আগুন জ্বালাতে দেখে সে বুঝতে পারে ফাইনালি সে গুডি অ্যাডামসের বই পড়াতে চলেছে। তবে সে তার মাকে এই ব্যাপারে কিছু না বলে তার আন্টি অফিলিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। মর্টিশিয়া বলে ছোটবেলায় অফিলিয়া তাদের বাড়ির সামনে বসে চিৎকার চেঁচামেচি করছিল, তারা সেখানে গিয়ে দেখতে পায় অফিলিয়ার চোখ থেকে সে কালো লিকুইড বের হচ্ছে আর সমস্ত শক্তি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এসব দেখে তার মা নির্দয়ভাবে অফিলিয়াকে অ্যাসাইলামে পাঠিয়ে দিয়েছিল। মর্টিশিয়া তার মাকে অনেকবার রিকোয়েস্ট করলেও সে তার কোনো কথা শোনেনি। এর মধ্যে সেখানে গ্র্যান্ডমা চলে আসে আর ওয়েনসডেকে সে গ্রেভিয়ার্ডে দলিলপত্র ধরিয়ে দেয়, যেগুলো দেখে মর্টিশিয়া একটু অবাক হয়। গ্র্যান্ডমা জানায় যে ওয়েনসডে খুব শীঘ্রই তার ফিউনারাল হাউসের বিজনেসে জয়েন করবে, তাকে আর মর্টিশিয়ার মতো স্বামীর টাকায় পড়ে খেতে হবে না। এটা শুনে মর্টিশিয়ার একটু খারাপ লাগে আর সে ওয়েনসডেকে বাইরে চলে যেতে বলে। এরপর তারা মা মেয়ে কথা বলতে শুরু করে। গ্র্যান্ডমা বলে সে নেভারমোরের জন্য ডোনেশনের টাকা দিয়ে দিবে, তবে এর পরিবর্তে তাকে গুডি অ্যাডামসের বই ওয়েনসডেকে দিয়ে দিতে হবে। তবে মর্টিশিয়া তো কোনোভাবেই তার মেয়ের জীবনকে ঝুঁকিতে ফেলবে না, তাই সে তখনই গুডি অ্যাডামসের বই আগুনে ফেলে দেয়, যেটা দেখে গ্র্যান্ডমা সেখান থেকে চলে যায়। এদিকে আঙ্কেল ফেস্টারকে ডক্টর ফেয়ারবর্নের সঙ্গে দেখি, সে তাকে জিজ্ঞাসাবাদ করছিল। এরপর তার ব্রেন স্ক্যান করা হয়, যেখানে তার ব্রেনের ভেতর অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায়। তারপর তাকে কারেন্টের শক দেয়া হয়, যেটাতে আঙ্কেল ফেস্টারের অনেক বেশি আরাম লাগছিল। যাই হোক, সকলের সামনে পাগল সেজে থাকলেও গোপনে গোপনে সে লুইসকে খোঁজার চেষ্টা করছিল, আর সে তাকে পেয়েও যায়। লুইস এখানে খাবার বিতরণ করে, সে তাকে পেয়ে তার উপর নিজের জাদু চালায়। এতে ওই মহিলা তার প্রেমে পড়ে যায়। তবে তারা যখন একসাথে হয় তখন দেখা যায় এটা তো লুইস না, লুসি ছিল। তবে আমাদের মহান আঙ্কেল তার মনও ভাঙে না। এদিকে স্কুলে এনিড ওয়েনসডেকে ঝাড়ছিল, কারণ ইদানিং সে অ্যাগনেসের সঙ্গে একটু বেশি ঘোরাফেরা করছে। তখনই ওয়েনসডে নোটিস করে সেখানে অনেকগুলো কাক এসে জড়ো হতে শুরু করেছে। ওয়েনসডে এনিডকে ভেতরে চলে যেতে বলে, তবে এনিড তো তার কথাই সরে না। তখনই ওয়েনসডের নজর পড়ে একটা মিস্টেরিয়াস লোকের উপর, যার একটা ইশারায় সমস্ত কাক সবার উপর অ্যাটাক করে দেয়। ওয়েনসডে এনিডকে নিয়ে একটা বেঞ্চের পেছনে লুকায়, পুরো একটা এলোমেলো অবস্থা বেঁধে যায়। অদ্ভুত একটা কাক এসে থিংকে উড়িয়ে নিয়ে যেতে চায়, তবে সেখানে প্রিন্সিপাল চলে আসে আর তার আগুনের পাওয়ার দিয়ে কাকদের মারতে থাকে আর থিংকেও বাঁচিয়ে নেয়। তবে থিং অত উপর থেকে নিচে পড়লে তো এমনিই শেষ হয়ে যাবে, তাই এনিড তাকে ক্যাচ ধরে ফেলে। ওই সময় ওয়েনসডে দেখে সে মিস্টেরিয়াস লোকটা পালাতে শুরু করেছে, তাই ওয়েনসডেও তার পিছু করে।
স্কুলের একটা বিল্ডিং এর ভেতর ঢুকলে দেখা যায় হুডি সেখানে পড়ে আছে, তবে আর কেউ নেই। এটা হাতে নিয়ে ওয়েন্সডে উপরে যেতেই সেখানে ডক্টর ফেয়ারবর্নকে দেখে তাকে সন্দেহ করে। একই তো সে অ্যাসাইলামে কাজ করে, তার উপর সে এখানে কি করছে। সে তাকে অনেকগুলো প্রশ্ন করতে থাকে, তবে ফেয়ারবর্ন তো কিছুই বুঝতে পারে না। তখনই সেখানে ইজাবেলা কফি হাতে নিয়ে চলে আসে। সে অনেক বেশি হাঁপাচ্ছিল, তাকে ওয়েন্সডের সন্দেহ হয়। ইজাবেলা এটা বুঝতে পেরে কথা ঘোরানোর জন্য জিজ্ঞাসা করে সে কি তার মিউজিক ক্লাসে জয়েন করবে। তখন ওয়েন্সডে রাজি হয়ে যায়, কারণ তার তো এবার ইজাবেলার উপরেও সন্দেহ হচ্ছিল। এইদিকে মর্চিয়া জানতে পেরে যায় আঙ্কেল ফেস্টার অ্যাসাইলামে রয়েছে। এ ব্যাপারে ওয়েন্সডেকে জিজ্ঞাসা করলো, মা আমি বলেছিলাম যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কোনো ক্ষতি হতে দেব না। এদিকে ফেয়ারবর্নের গাড়িতে বেজে থিং চলে আসে অ্যাসাইলামে, আর আঙ্কেল ফেস্টারকে এসে বলে যে ওয়েন্সডে বলেছে এইবার অ্যাসাইলামের মালিকের ব্যাপারে খোঁজ করতে। এইদিকে বিয়াঙ্কা আর অ্যাজাক্স পুলিশ স্টেশনে পৌঁছে যায়, আর বিয়াঙ্কার মাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আঙ্কেল ফেস্টারও অ্যাসাইলামের মালিককে পেয়ে যায়। সে বেশি একটা কথা বলতো না, তবে তার পোষা পাখিটা অনেক চিৎকার চেঁচামেচি করতো। সে তাকে শক দিয়ে তার কাছ থেকে সমস্ত খবর নিয়ে নেয়। পাখিটা তাকে লুইসের ঠিকানা বলে দেয়, আর সঙ্গে একটা পাসওয়ার্ডও বলে। এইদিকে ওয়েন্সডে আসে প্রফেসরের সঙ্গে দেখা করতে, আর তাকে অ্যাসাইলামের মালিকের ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রফেসর বলে অ্যাসাইলামের মালিক একজন নর্মী ছিল, তবে সে অনেক বেশি জ্ঞান সম্পন্ন ছিল যে সে এই নেভারমোরের টিচার হিসাবে এসেছিল। তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করলে প্রফেসর বলে তার স্ত্রী এই নেভারমোরে আসার আগেই মারা গিয়েছিল, তবে তার একটা মেয়ে আছে যার নাম আমার এখন মনে নেই। এদিকে অ্যাজাক্স বিয়াঙ্কা আর তার মাকে নেভারমোরে ঢোকানোর জন্য একটা গোপন পথ দিয়ে ভেতরে যেতে থাকে। এই পথটা একদম প্রিন্সিপালের অফিসের সঙ্গে কানেক্টেড। সেখানে পৌঁছতে তারা প্রিন্সিপালকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শোনে। তখনই অ্যাজাক্সের ফোনে একটা মেসেজ আসার প্রিন্সিপাল বুঝতে পেরে যায় এখানে কেউ আছে, তবে সেই যাত্রায় লুকিয়ে থেকে তারা বেঁচে যায়। এইদিকে আঙ্কেল ফেস্টার যখন অ্যাসাইলামের মালিককে তার রুমে দিয়ে আসছিল, তখন তার মার্লিনের সঙ্গে দেখা হয়। মার্লিন তাকে দেখে চিনতে পেরে যায়, তবে আঙ্কেল ফেস্টার তাকে চেনে না। সে মনে করে মার্লিনও হয়তো তাকে পছন্দ করে। তখনই অ্যাসাইলামের মালিক একটা রুমের দিকে তাকিয়ে লুইস বলে ওঠে। এটা শুনে আঙ্কেল ফেস্টার বুঝতে পেরে যায় তাকে এখন কি করতে হবে। এদিকে মার্লিন এসে ফেয়ারবর্নকে আঙ্কেল ফেস্টারের ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দেয়। তাই আঙ্কেল ফেস্টার যখন সেই রুমে ঢুকতেই নিচ্ছিল, তখনই গার্ডরা এসে তাকে ধরে ফেলে, আর তাকে নিয়ে স্লার্পের সঙ্গে বন্দি করে রাখা হয়, যেটার ব্যাপারে থিং এসে ওয়েন্সডেকে জানিয়ে দেয়। তখন ওয়েন্সডে তাকে আঙ্কেলের কাছে ফিরে যেতে বলে আর তাকে সাহায্য করতে বলে। তখন থিং চলে যায় লুসির কাছে। এদিকে ওয়েন্সডে তার দুই বান্ধবীকে নিয়ে প্ল্যান করছিল কিভাবে অ্যাসাইলামের ভেতরে ঢোকা যায়। সে বলে ইজাবেলার আজকে অ্যাসাইলামে একটা প্রোগ্রাম আছে, সে তার সঙ্গে করে কোনোভাবে ভিতরে ঢুকে যাবে। অ্যাগনেসের কাজ হচ্ছে গার্ডদের নজর সরানো। এনির তখন জেলাস হয়ে জিজ্ঞাসা করে তার কাজ কি। তখন ওয়েন্সডে বলে তুমি বাইরে থেকে সমস্ত কিছুর উপর নজর রাখবে। এই বোকাকে সে তো এটাও বুঝিয়ে দেয় যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। যাই হোক, সব কিছু তাদের কথা মতোই হয়ে যায়। ইজাবেলার মাধ্যমে সে অ্যাসাইলামের ভিতরে ঢুকে যায়। এরপর লুসির সাহায্য নিয়ে সে আঙ্কেল ফেস্টারের কাছে চলে যায় আর তাকে মুক্ত করে। আঙ্কেল ফেস্টার স্লার্পকে কারেন্টের শক দিয়ে দরজা খোলা রেখেই বের হয়ে যায়, তবে তাদের এই ভুলের কারণে স্লার্প মুক্ত হয়ে যায়। মার্লিনকে যখন গার্ডসরা নিয়ে যাচ্ছিল, তখনই তাদের উপর স্লার্প হামলা করে। এই সুযোগে মার্লিন ছাড়া পেয়ে যায় আর টেলারের দিকে যেতে থাকে। রাস্তায় তার সঙ্গে ওয়েন্সডের দেখা হয়, তবে তাদের কারোরই একে অপরকে দেখার বেশি একটা সময় ছিল না। এবার স্লার্পের এই হুলস্থুল কাণ্ডের কারণে সেখানে অ্যালার্ম বেজে ওঠে আর সবাই সতর্ক হয়ে পড়ে। এইদিকে ওয়েন্সডে আঙ্কেলকে নিয়ে চলে আসে লুইসের রুমের সামনে। পাখির বলা সে পাসওয়ার্ডের মাধ্যমে রুম খুললে দেখা যায় পুরো অন্য কাহিনী। ফ্লোরে দেখা দাগের মাধ্যমে ওয়েন্সডে সেখানে থাকা একটা গোপন দরজা খুললে আরো বেশি অবাক হয়ে যায়। এইখানে যে সমস্ত আউটকাস্টের মৃত ঘোষণা করা হয়েছিল তাদেরকে বন্দি করে তাদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। বিভিন্ন সেলে বিভিন্ন আউটকাস্টরা ছিল এবং সর্বশেষ সেলে একজন মহিলা ছিল যে অনেক ভীত অবস্থায় ছিল। তখনই কাকের আওয়াজ হয় আর সেখানে জুরি চলে আসে। এটা সেই মহিলা ছিল যে ওয়েন্সডে প্রথমবার অ্যাসাইলামে আসার পর তার সঙ্গে কথা বলেছিল আর ফেয়ারবর্নের নামে প্রশংসা করেছিল। এই সমস্ত কিছুর পেছনে সেই ছিল। এখানে সে বলে দেয় এই অ্যাসাইলামের মালিক এই সমস্ত আউটকাস্টদের ধরে এনে তাদের উপর এক্সপেরিমেন্ট করতো, যেন তাদের এই শক্তিগুলো তারা নর্মীদের ভেতর আনতে পারে। যে এক্সপেরিমেন্টের প্রথম শিকার ছিল অ্যাসাইলামের মালিকের মেয়ে, অর্থাৎ আমি একজন সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলাম, তবে বাবার এক্সপেরিমেন্টের কারণে এখন আমি পাখিদের নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক অ্যাভিয়ানদের মতো।
তখনই আঙ্কেল ফেস্টার তার উপর অ্যাটাক করে দেয়, যার কারণে সেখানে একটা বিস্ফোরণ হয় আর পুরো অ্যাসাইলামের বৈদ্যুতিক সংযোগ কেটে যায়। এইটা দেখে বাইরে থেকে এনিট পুলিশকে কল করে। এদিকে ভেতর থেকে কারেন্ট চলে যাবার কারণে সমস্ত দরজা খুলে যায় আর সব আউটকাস্টরা মুক্তি পেয়ে জুডির উপর অ্যাটাক করে, যার ফলে জুডি ওখান থেকে পালাতে থাকে। এদিকে সুযোগ পেয়ে মার্লিন এসে টেলারকে মুক্ত করে দেয়। তবে টেলার তো এতদিনে বুঝেই ফেলেছে তাকে এত বড় একটা মনস্টারে পরিণত করার পেছনে মার্লিনেরই হাত আছে, তাই সে তাকে শেষবারের মতো পালানোর একটা সুযোগ দেয়। ধরতে পারলে তাকে সে মেরে ফেলবে। মার্লিন তাকে জানিয়ে দেয় যে এই অ্যাসাইলামে ওয়েনসডেও আছে, এটা বলে সে পালাতে শুরু করে। আর টেলারও তার পরিপূর্ণ মনস্টার রূপে এসে মার্লিনকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে সে তাকে ধরে ফেলে আর খুব বাজেভাবে তাকে মেরে ফেলে। এইবার সে মারবে ওয়েনসডেকে, কারণ গতবার তাকেই তো ওয়েনসডে ধরিয়ে দিয়েছিল। এদিকে ডক্টর ফেয়ারবর্ন অ্যাসাইলামের মালিককে নিয়ে তার রুমে চলে আসে, তবে সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল স্লার্প। এখানে স্লার্প প্রথমে ফেয়ারবর্নকে মেরে তার ব্রেন খেয়ে ফেলে। এরপর সে অ্যাসাইলামের মালিকের সামনে এসে বলে হ্যালো ফ্রেন্ড। এতে আমরা বুঝতে পারি তারা দুজন পূর্ব পরিচিত ছিল। যাই হোক, এরপর স্লার্প তাকেও মেরে ফেলে। এদিকে ওয়েনসডে যখন একটা আউটকাস্টকে নিয়ে পালাচ্ছিল তখনই সেখানে সে টেলারকে দেখতে পায়। তাকে দেখে সে আউটকাস্টকে সেখান থেকে চলে যেতে বলে। টেলার দৌড়ে তার সামনে আসে। ওয়েনসডে বুঝতে পারে এখন পালিয়ে আর কোনো লাভ নেই, তাই সে তার সামনেই দাঁড়িয়ে থাকে। তখন টেলার তাকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। সে অনেকটা আহত হয়ে যায়। সেখানে পুলিশও চলে এসেছিল। টেলারও বাইরে চলে আসে আর এক একজনের উপর অ্যাটাক করতে থাকে। পুলিশরা তাকে ধরার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। টেলার ওখান থেকে পালিয়ে যায়। তখন ওয়েনসডের কণ্ঠে আমরা শুনতে পাই সে বলছিল আমার হয়তো বা মায়ের কথা শোনাই উচিত ছিল, মাই হয়তো পারতো এনিটকে বাঁচাতে। আর এর সাথে সাথে ওয়েনসডের সিজন 2 এর প্রথম পার্টের গল্প শেষ হয়ে যায়। এই পর্যন্ত এতটুকু রিলিজ হয়েছে, বাকিটা রিলিজ হবে সেপ্টেম্বরের 3 তারিখে। ততদিন পর্যন্ত আমাদের হা করে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর কমেন্ট করে জানিয়ে যেও তোমার পছন্দের ক্যারেক্টারের নাম।